পাচ্ছেন না, আজকে রাস্তা ছাড়াই এছাড়াও প্রতিদিনকার যে সরকারি পরিষেবা তার বন্ধ। অথচ মেলা খেলা পুজোর অনুযায়ী থামতে নেই, কেন্দ্রীয় বঞ্চনার দোহাই দিয়েই দায় সারছেন রাজ্য। কে বলছে? রাজ্য দায় সারছে। খুব স্বাভাবিক, এটা আমাদের দীর্ঘদিন ধরে কথা বলছি। আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ 7,20,000 কোটি টাকার উপর। কালকে যদি আপনার পরিবারে একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে, তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় 70 থেকে 75,000 টাকা। এটা হচ্ছে বাংলা। এখানকার ছোটখাটো ঠিকাদার, মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েতই হোক, যেখানে, তাদেরকে টাকা দেওয়ার ক্ষমতা নেই সরকার। সরকারের এখন নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। পান্তা ভাত যে খাওয়াবে, কেউ ক্ষুধার্ত লোকে পান্তা ভাত খাওয়াতে গেলে নুন ছাড়া তো আর পান্তা ভাত খাওয়া যায় না। কিন্তু তারা এমনই ক্ষুধা, নুন ছাড়াই পান্তা ভাত খেয়ে নিচ্ছে। সেই জন্য বলে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের এখন লক্ষ্য একটাই, ভোট। আর ভোটের আগে ভোট ব্যাংক ধরে রাখার জন্য সবকিছুকে সর্বস্ব করে পণ করে দেয়। ভোট ব্যাংক ধরে রাখতে লক্ষ্মীর ভাণ্ডার দরকার। নতুন করে বাংলা আবাসের গল্প শুরু হয়েছে। তা স্বাভাবিকভাবেই যে টাকা রাস্তার জন্য, স্কুলের জন্য, শিক্ষকের জন্য, কর্মচারীর বিয়ের জন্য, সেগুলো সব বন্ধ করে দেয়। কারণ তাদের ভোটে হার জিত হবে না। বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের পাওনা, লক্ষ্মীর ভাণ্ডার যারা থেকে যারা উপকৃত হয়, মহিলা সমাজের ভোটে ভাগ্যের নির্ধারিত হয়। এই ধারণা থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বাঁচিয়ে রাখো, আবাস বাঁচিয়ে রাখো, বাকি সব ভোগে যাক। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যারা পাচ্ছেন টাকা, তাদেরকে একটা কথা বলতে চাই যে বাংলার মা বোনেরা মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার একটা প্রকল্প, এটা রাজ্যের প্রকল্প। যে সরকারি থাক তারই এটা প্রকল্প। প্রকল্পের যে কেউ করতে পারে, প্রকল্প কখনো বন্ধ হয়ে যায় না। আর এই প্রকল্প শুধু বাংলায় আছে তা নয়, পাশের রাজ্য ঝাড়খণ্ডে চলে যান, সেখানে মেয়েদেরকে প্রতি মাসে 2,500 টাকা দেওয়া হয়। মাইয়া সম্মান যোজনা তার নাম। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির কাছে, সরকারের কাছে আমার দাবি, অন্তত বাংলার মা বোনদের 2,500 টাকা ঘোষণা করা হয়। কারণ ভারতবর্ষের সব রাজ্যে যেখানে যেখানে এই ধরনের মহিলাদেরকে অনুদান দেওয়ার ব্যবস্থা আছে, লক্ষ্মীর ভাণ্ডারের ভিন্ন ভিন্ন নাম আছে ভিন্ন ভিন্ন রাজ্যে, কিন্তু কোন রাজ্যে 1,000 টাকার মতন সামান্য একটা টাকা লক্ষ্মীর ভাণ্ডারে কেউ বরাদ্দ করেনি। বরং কোথাও 2,500, কোথাও 3,000 টাকা পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের মতন নারীদের অনুদান প্রকল্পে কিন্তু বরাদ্দ হয়। তাই পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের 2,500 টাকা ইমিডিয়েট করা দরকার। পশ্চিমবঙ্গ সরকার আজকে বাংলার এই আর্থিক দুরবস্থার জন্য দায়ী। পশ্চিমবঙ্গ সরকার আজকে যে তৃণমূল, তাদের আমলে এই বাংলায় অন্তত 20 থেকে 25,000 শিল্প বন্ধ হয়েছে। আমি বলছি আপনাকে, 20 থেকে 25,000 শিল্প বন্ধ হয়ে গেছে। এই তৃণমূলের আমলে বাংলায় কোটি কোটি টাকা খরচ করে বাণিজ্য সম্মেলন হচ্ছে। সরকারের হিসাব অনুযায়ী সেই বাণিজ্য সম্মেলনে, মুখ্যমন্ত্রী নিজের বয়ান অনুযায়ী, সেই বাণিজ্যিক সম্মেলনে মোট 25 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা। তিনি যেটা প্রতিশ্রুতি দিয়েছেন, সব যদি যোগ করেন 8টা বাণিজ্যিক সম্মেলন হয়েছে, অন্তত 25 লক্ষ টাকা তার নিজের কথা অনুযায়ী বাংলায় বিনিয়োগ হওয়া উচিত। কোথাও কি বিনিয়োগ হয়েছে? শিল্প কি হয়েছে? রুটি কি হয়েছে? এক্ষুনি আমাকে যারা মেসেজ এলো, ওমানে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বন্দী হয়ে আছে, তাদের ছাড়ানোর এখনো ব্যবস্থা হয়নি। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, ভারতবর্ষের বিদেশ মন্ত্রীকে বলেছিলাম, আমি তাদেরকে বললাম একটু আগে, আপনারা ডিটেলসে দিন, আরো ডিটেলসে দিন। আমি দরকার হলে সেখানকার যারা, সেই দেশের যারা রাজদূত আছে, এখানটা অ্যাম্বাসাডার আছে, তাদের দপ্তরে আমি দরবার করব, ভারত সরকারের যে দরবার করব, এবং সেই সমস্ত দেশের যেসব অ্যাম্বাসাডার আছে, রাজদূত যারা আছে, তাদের কাছেও আমি আবেদন করব। এই দুর্ভাগ্যের হাত থেকে বাংলার মুক্তি কবে হবে জানি না। এই বাংলা জুড়ে এই চলছে, এই চলবে।
আমাদের অভাব বাড়ছে, দারিদ্রতা বাড়ছে। আজকে অভাব আর দারিদ্রতা তৃণমূলের আমলে তৃণমূল পার্টির বড় নির্বাচনী পুঁজি। অভাব আর দারিদ্রতা, পভার্টি অ্যান্ড পেনিউরি, অভাব আর দারিদ্রতা তৃণমূল সরকারের সব থেকে বড় রাজনৈতিক পুঁজি। প্রলোভন দাও, টাকার অফার করো, আর ভোটটা কিনে নাও। অভাব আছে, তার অভাবটাকে খরিদ করে নাও। তাদেরকে মানুষ হওয়ার দরকার নাই, তাদের অভাবটাকে খরিদ করে ভোটের যন্ত্র হিসাবে ব্যবহার করো। দেখুন, আমি কালকে সেখানে গেছিলাম, সেখানটায় গেছিলাম। একটা বাচ্চা মেয়ে, 13 বছরের মেয়ে, তার বাবা মার স্বপ্ন পূরণ করতে, তার নিজের স্বপ্ন পূরণ করতে তার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে গিয়েছে পড়াশোনা করতে। সেখানকার শিক্ষক শুধু তাকে নয়, তার মতন আরো বাচ্চাদেরকে নানা রকম ভাবে অশালীন আচরণ করত। এই মেয়েটা তার প্রতিবাদ করে বাড়ির লোককেও জানিয়েছিল। তাকে পাওয়া যাচ্ছে না, পুলিশের মাথা ব্যথা নাই, স্কুলের মাথা ব্যথা নাই। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া দরকার। এই স্কুল কর্তৃপক্ষ আজ পর্যন্ত শুনবেন, তাদের স্কুলের ছাত্রী যে অপহরণ হয়ে গেল, পাওয়া গেল না, তার দেহের টুকরো পাওয়া যাচ্ছে, তার জন্য সেই পরিবারের সঙ্গে আবার দেখা তো করতে আসে। সরকারের কাছে দাবি করেছি আমি কালকেও, তাদের পরিবারের দাবি অনুযায়ী দ্রুত বিচার, দৃষ্টান্তমূলক সাক্ষী, শাস্তি এবং প্রয়োজনে ফাঁসি। তারা বলছে কিছু চাই না, আমরা ফাঁসি চাই। আমিও তাদের সাথে সুর মিলিয়ে বলছি, সেই আদিবাসী বাচ্চাটার জন্য আমিও শাস্তি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী, আপনার মামার বাড়ি বীরভূম, মামার বাড়িতে মাঝে মাঝে বেড়াতে আসে, কিন্তু আদিবাসী বাচ্চাটা যে 13 বছরে অপহরণ হয়ে গেল, তার দেহ সবটা পাওয়া গেল না, তার টুকরো টুকরো দেহ পাওয়া যাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনার তরফ থেকে কি একবার তাদের বাড়ি পরিদর্শন এলে, আপনার তরফ থেকে একবার তাদের জন্য সহমর্মিতা, সহানুভূতি প্রকাশ করলে কি আকাশ ভেঙে পড়ত? আদিবাসী শুধু ভোট দেবে আপনাকে? এই বাংলায় আজকে আদিবাসীদের না সরকারের উপরে না প্রশাসনের উপরে কোনো ভরসা নাই, এটুকু আপনাকে বলছি। এই আদিবাসী পরিবার কিন্তু তারা আসামিকে চিহ্নিত করেছে, পুলিশ করেনি। তারা আসামিকে চিহ্নিত করার পর সে আসামিকে ছাড়িয়ে দিয়ে গেছে তৃণমূল নেতা, পরে জনতার চাপে পুলিশ অ্যারেস্ট করেছে। অর্থাৎ প্রথম থেকে এই অপরাধীকে রক্ষা করবার, তাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে হয়েছে। এত বড় অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। ভোটের আগে অনেক হয়ে গেল। ভোটের আগে বারবার আরএসএস এর সঙ্গে বিজেপির সাংগঠনিক বৈঠক, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরেও জেলা বা রাজ্য স্তরে ভারতের সঙ্গে ইন্ডিয়ার যে রক্ষা বন্ধন চুক্তি সেটা হবে, কিন্তু দেখা গেল পাকিস্তানের সঙ্গে রক্ষা বন্ধন চুক্তি হলো, তাহলে কি ভারতের এটা একটা বড় চিন্তার বিষয় তো বটেই, খুব বড় চিন্তার বিষয়। এগুলো ভারতবর্ষের যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতিকে আরো বেশি এখানটায় নজর করতে হবে, আরো বেশি সেটাকে রিফাইন করতে হবে, মডিফাই করতে হবে। এগুলো সম্পূর্ণ ভারতবর্ষের বিদেশ নীতিতে কোথাও না কোথাও দুর্বলতা, খামতি, ব্যর্থতা হচ্ছে, তার এগুলো প্রমাণ। কারণ সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক আজকের নয়, এখান থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কায় পর্যন্ত যায়। আজকে ভারতবর্ষের সঙ্গে পশ্চিম এশিয়া, মিডল ইস্ট এশিয়া, এদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদের জন্য খুব জরুরি। আমাদের নিরাপত্তার জন্যে, আমাদের সুরক্ষার জন্যে, বাণিজ্যের জন্যে, রুটিরুজির জন্য। এবং জানবেন, এই পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এই যে সমঝোতা হচ্ছে, এই সমঝোতার পিছনে সব থেকে বড় হাত যেটা কাজ করছে, তার নাম কিন্তু চীন। এটা কিন্তু এখানে থেমে থাকবে না। এই যে সমঝোতাটা হচ্ছে আরব এবং পাকিস্তানের, এই সমঝোতার পিছনে সব থেকে বড় শক্তি যেটা কাজ করছে সেটা হচ্ছে চীন। আমরা আমেরিকার কাছ থেকেও ধাক্কা খাচ্ছি, আমাদের পুরনো বন্ধু তাদের কাছ থেকেও ধাক্কা খাচ্ছি। আমরা কি করব ঠিক করতে পারছি না, এই জায়গাটাই দাঁড়িয়ে আছে। তাহলে
বৈদেশিক নীতির প্রশ্নে আমাদের কিন্তু অনেক বড় ত্রুটি বিচ্যুতি হচ্ছে। রাশিয়া আমাদের তেল দিতে পারে, অস্ত্র দিতে পারে। রাশিয়া নিজের যুদ্ধে জড়িত, আজকে 3 বছরের কাছে যুদ্ধ চলছে, তার বেশি সে কিছু করতে পারে না, কারণ সে রাশিয়ার বিরুদ্ধে পৃথিবী জুড়ে প্রায় 2 থেকে 2,500 স্যাংশন আছে, মানে আর্থিক প্রতিবন্ধকতা আছে তার। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশ, আমেরিকা, ইউরোপ, রাশিয়ার বিরুদ্ধে যে স্যাংশন করেছে তার পরিমাণ প্রায় 2 থেকে 2,500। অর্থাৎ রাশিয়ার পক্ষে নতুন করে ভারতকে আর্থিক দিক থেকে শক্তিশালী করা সম্ভব না। আজকে রাশিয়ার এমন অবস্থা, রাশিয়া চীনের মধ্যে টাকা নয়, সেই মানধাতার আমলের যুগে বার্টার হচ্ছে। অর্থাৎ আমি তোমাদের গম দেব, তুমি আমাদের আরেকটা কৃষি পণ্য দাও, এই জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ রাশিয়া আমাদেরকে বেশি দূর নিয়ে যেতে পারবে না। তাই ভারতবর্ষের সরকার উচিত সমস্ত বিষয়টাকে মাথায় রেখে খুব সুকৌশলে সুচতুরভাবে পদক্ষেপ করা। আরবের সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের এই সামরিক সমঝোতা এখনো সেরকম পাকাপোক্ত হয়নি, এখনো সেখানটায় মধ্যস্থতা করার সম্ভাবনা আছে। এরকম সমঝোতা হওয়া মানে এটা নয় যে তারা ভারতের বিরুদ্ধে কাল থেকে যুদ্ধে নেমে যাবে, তা নয়, কিন্তু সতর্ক থাকতে তো হবে। এটা নিশ্চয় দুশ্চিন্তা কারণ আমাদের। যে বিরোধী দল থেকে কেউ যদি যোগদান করতে চায় তাহলে এই মুহূর্তে করানো যাবে না সাংগঠনিক দলে। সেখানে জাকির হোসেন বলছে যে কেউ হলে যোগদান করবে, এদের মধ্যে একটা কি বলবে? তা আমি তো শুনি মমতা ব্যানার্জি নাকি সরকারিভাবে বলছে, মানে ওদের দল থেকে বলছে, এটা অন্য দল থেকে হলে যোগদান করা যাবে না। আমি জানি না ওদের পার্টির ব্যাপার। তৃণমূল পার্টি তেমনি ক্ষত বিক্ষত পার্টি, পুলিশ জোড়া লাগিয়ে রেখেছে। তৃণমূল পার্টি ক্ষত বিক্ষত হয়ে যায়, সেটাকে পুলিশ জোড়া লাগিয়ে দেয়, প্লাস্টিক সার্জারি করে পুলিশ জোড়া লাগে। প্রত্যেকটা থানা এরকম পুলিশের মধ্যে তৃণমূল দলের যে ক্ষত, তৃণমূল দলের যে ভাঙন, তৃণমূল দলের বিরোধ, সেগুলোকে ঠেকানোর জন্য প্লাস্টিক সার্জারি পুলিশের পক্ষে সব মিটিয়ে দেবে। থানায় ডাকবে, বলবে এই সব একসঙ্গে চলেন, ধরবো, সব মিটে যাবে। নবদ্বীপে বিজেপি চন্দ্রনাথ সিনহাকে 12 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তার চলছে। ছোটখাটো অভিযোগ। তৃণমূলের কাছে এখন কোটি, 1000 কোটি, 2000 কোটি এগুলো কোনো অভিযোগই হতে পারে। এরকম কত সিংহ বাজারে ঘুরে বেড়াচ্ছে, এরকম সিংহের কোনো অভাব নাই। দিদির দলের এরকম বহু সিংহ আছে, টাকার যারা পাহাড় বানিয়ে ফেলেছে, মানুষকে শোষণ করে, রাজ্যকে ঠগিয়ে, বেকার যুবকদের ঠগিয়ে, রাহাজানি করে, দুর্নীতি করে, এরকম বহু সিংহ সাপদের দল পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সিংহ সাপদেরা, এদের কত বিস্তৃতি তার আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জেলায় এরকম চন্দ্রনাথ সিংহের ছোটখাটো বাহিনী আছে, সব দিদির বাহিনী। এগুলি দিদি এই বাহিনী তৈরি করেছে নিজের রাজ্যকে দখলে রাখতে। $1,00,000 ফি বসানোর সিদ্ধান্ত নিল। এই বিষয় নিয়ে আমেরিকার টাকা বাসিন্দাদের 75% ভারতীয় তথ্য বিক্রি করবে। বিপুল ভিসা ফি বসানোর পর কতটা সমস্যায় পড়বে ভারত বাসিন্দা? সমস্যা পড়বে, সবাই তার কোটি কোটি টাকার মালিক না ওখানটায়। আর সব থেকে বেশি ভিসা ভারতবর্ষের থেকে যারা গেছে তারাই কিনবে। ট্রাম্প এগুলো করে আমেরিকার ক্ষতি করছে, এটুকু বলতে পারি। আমেরিকা নিজেই একটা মাইগ্রেন্টের দেশ। আমেরিকা বলে নিজস্ব কিছু নেই। আমেরিকায় কারা বাস করে? ইউরোপিয়ানরা, জার্মানরা, মানে ব্রিটিশ, জার্মান, ফ্রান্স, স্প্যানিশ, তারা বসবাস করছে আজ থেকে না। আমেরিকা নিজে একটা ইমিগ্রেন্টের দেশ, এ ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। বাইরের লোক গিয়ে আমেরিকা বানিয়েছে। আমেরিকা যদি মনে করছে বাইরের লোককে তাড়িয়ে দেবো, আমেরিকা ভারত পৃথিবীতে হাওয়া হয়ে যাবে। সবাই জানে এটা নতুন কোনো কথা না। তো সরকারের মদত না থাকলে, তৃণমূলের মদত না থাকলে, তৃণমূল চুরি না করলে এত হাজার হাজার যুবক বেকার হয়ে গেল, তাদের জীবন অনিশ্চিত হয়ে গেল। আর যারা এই জীবন অনিশ্চিত করে দিল, তাদের কোনো সাজা হয় না, তাদের বিচার হয় না। এটার পিছনে সরকার ছাড়া কি হতে পারে? চোরদের বাঁচাতে, এই সমস্ত দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে এই সরকার হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করছে। তাই এটা কি মানুষের বুঝতে বাকি আছে? আমরা দেখতে চাই শাস্তি। শাস্তি হলে বুঝবো সিবিআই, ইডি কিছু করবে। বাকি আমরা কোনো কিছুতে খুশি, কারণ আজকে যেগুলো বলছে সবাই মানুষ জানে। বিজেপির সাংগঠনিক দুর্বলতা ঘাটতে আরএসএস বিজেপিতে একেবারে সহোদর ভাই, সবটাকে বলে সংঘ পরিবার। পরিবারে কেউ বড় ভাই থাকে, ছোট ভাই থাকে, মাঝারি ভাই থাকে। তারাকে কি করবে আমাদের দেখার দরকার। রাহুল গান্ধীর নেতৃত্বে দেশ জুড়ে আরএসএস বিজেপিকে উৎখাত করার লড়াই শুরু হয়ে গেছে।
এই লড়াই শেষ হবে ভারতবর্ষের ক্ষমতা থেকে নরেন্দ্র মোদী সরকারের অপসারণের পর। কল্যাণের হিংসা হবে ওর ময়নাতদন্ত হোক, যে কেউ খুন হলে রাজ্য হাসপাতাল, সরকারি দলের খুনিকে রাজ্য হাসপাতাল তো মদত করবেই, বলার অপেক্ষা রাখে না। আজকে যেটুকু ধরুন বিচার হচ্ছে, যেটুকু আমরা জানতে পারছি, তদন্তে যা কিছু হচ্ছে, সেটা সমস্তই বিচার ব্যবস্থার হস্তক্ষেপ। বাকি কি হয়েছে বলুন।